ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে সকাল সকাল বৃষ্টি পড়েছে, একেবারে রেইনি ডের সূচনা। আর আজকে তো শ্রাবণ মাস, যদিও আমাদের এখনো পড়েনি, কিন্তু নর্থ ইন্ডিয়ার ক্যালেন্ডারটা তো একটু আলাদা। ওদের ক্যালেন্ডার হিসেবে সাবন, ওদের শ্রাবণ মাস হচ্ছে সাবন ভাদো, তো সাবন ঢুকে গেছে এবং আজকে হচ্ছে ওই সাবন মাসের প্রথম সোমবার, তাই জন্য প্রত্যেকটা মন্দিরে অনেক ভিড় হবে। আর আপনি কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন ম্যাডাম, দারুণ আছেন ম্যাডাম। ওরে বাবা, উনি চালের ড্রাম খালি করছেন, তাতে চাল ভরবেন, সবাই সবার কাজে লেগে পড়েছে। মানডে বলে কথা। আর আজকের ব্রেকফাস্টে আমি খেয়ে যাচ্ছি কফি, ব্যাস কফি আর বিস্কিট, ক্রিম ক্র্যাকার বিস্কিট, ওইটুকুই। আর বাইরের ওয়েদারটা দারুণ, মানে গরম নেই কিন্তু ঘাম হচ্ছে, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। আর এই যে চালের বস্তা থেকে খুলে চালের ড্রামে ভর্তি করে ফেলেছে। আমি মাছেদের খাইয়ে দেই, সব কাজ একটার পর একটা করেই যাচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে 8:20 থেকে 25-এর মাঝে কাটা। আমি ভোর 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু পুরো ঘুম কাটিয়ে নিজের বডিটাকে টেনে নামাতে পেরেছি বিছানা থেকে ওই 7টার সময়। যা হয় আর কি, বাট অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছি তো ঘুম ভেঙে গেছে। 6:30 থেকে এপাশ ওপাশ ধপাস করে গেছি। এই যে মাছেদের খাবার দিয়ে দিই। আমার হট কফিটাকে আমি কোল্ড বানিয়েছি, এখন ওটাকে খাবো। আর কালকে তো ভাইয়ের পুজো শপিং স্টার্ট হয়ে গেছে। আমি কয়েকটা কসমেটিক্স কিনেছি। জেনারেলি আমি খুব একটা কিনি না, বাট ওই মাঝে সাঝে যখন কিনি আর কি। 2টো নেল পলিশ আর একটা লিপস্টিক। লিপস্টিকটা খুবই বেসিক, ওরা হচ্ছে নিউড কালারের, এই যে নিউড টুইস্ট ফরএভার ম্যাট। এটা বেশ ভালো, এটা আমি এখনো ইউজ করছি। এটা আমার বোধহয় 3rd রিফিল, মানে এর আগে 2টো কিনেছি, একটা তো শেষ হয়ে গেছে, আরেকটা অলমোস্ট শেষের পথে। তো ওটা শেষ হওয়ার আগে এটা নিলাম। এটা হচ্ছে নিউড টুইস্ট শেড 19, খুব ভালো, আমার মনে হয় আমার মুখে খুব ভালো মানাচ্ছে। আর এই 2টো নেল পেন্ট, এটাও ল্যাকমিরই, ভালো হয়েছে না রঙগুলো। এটা ভাই বলে দিয়েছে যেটা নাকি ভালো লাগবে দেখতে। আর এটা মায়ের ফরএভার লাল মেরুন ফেভারিট। তো এই হচ্ছে গল্প। গরম কফি খেয়ে কোল্ড করেছে। আর ভাই এটা দেখে যা রেগে গেছে, ভাই বলছে এটা খাওয়ার মানে কি, খেতে হবে না, জানো মা, আমাকেও বকছে। এই যে ক্রিম ক্র্যাকার খেয়ে দে বেরোই। এখনো চুল শ্যাম্পু করেছি সকালবেলা উঠে, কোনো কথা হবে না। সোমবারের সকালে আমি সব কাজ করে ফেলেছি। আর বাইরে বৃষ্টি চিরচির পড়ছে, গাড়িটা বেসমেন্টে আছে, তাই জন্য ভেজার কোনো সিন নেই। তো চলো কফি খেয়ে নিই, খেয়ে দে রেডি পুরো হয়ে তারপর বেরোচ্ছি। আমি কফি খাচ্ছি, নিয়ে আমাকে মিষ্টি হয়ে গল্প শোনাচ্ছেন। বলো মা, গপ্প বলো। দিদা থাকলে বলতাম না ডাইনি বুড়ির গল্প বলো, তুমি গপ্প বলো। ও মা, রাজা রানীর গল্প বলো। কালকে গেলাম মলে চিংড়ি কিনলাম। এ বাবা, আমার চিংড়িটা এরকম আধা হয়ে গেছে, আমিই করেছি আধাটা, তাই না মা? পড়ে গেছি মা, এটা দেখে দেখে নতুন চাই। ভুলেই গেলাম মিনিসোর কথা, কি হবে? ও বাবা, এর তো একদম ফিট আনসার। আর বলছি যে তুমি, হ্যাঁ টিমাটো পাবে। বলছি যে তুমি চা খেয়েছো? সকালবেলা উঠে আগে সবার আগে চা খায়, তাই না? হ্যাঁ, মিষ্টি মুখটা নিয়ে বসে আছে। রান্না বান্না হবে কিছু? হবে 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 হবে, কি খাবে? তরকারি আছে, চিকেনের ঝোল রাখতে। ও বাবা, ঠিক আছে। কি তরকারি আছে? ও তিতার তরকারিটা আছে, ওটা আমি খাবো। গরম খাবো জল দিয়ে। ডালের বড়া খেতে আমি ভালোবাসি, ওই তরকারিটা আমি খাবো। হ্যাঁ মা, সবই আমি ভালোবাসি, সবজি হলেই আমি খাই। একদম রেডি হয়ে গেছি, লিপস্টিক পরে নিয়েছি, কানের দুল পরে নিয়েছি, কফি খাওয়া হয়ে গেছে। যা যা বিস্কিট দিয়েছিল তার মধ্যে থেকে 2টো ওটসের বিস্কিট খেয়েছি আজকে, আর ক্রিম ক্র্যাকার খেলাম না। মা এখানে রান্নার তোড়জোড়ি শুরু করবে, ছেলে মেয়ে অফিসে যাক, এই যে কিছু না কিছু করেই যাচ্ছেন মহিলা। ও মা, আপনি কি ব্যস্ত? প্রচুর ব্যস্ত আমার মা। মাছেদের খাইয়ে দিয়েছি, বাইরে এখন বৃষ্টিটা ধরেছে, তো এখন আমার বেরোনোর জন্য আইডিয়াল টাইম। তাহলে চলো বেরোনো যাক। যাচ্ছি আজকে সাকেত ডিস্ট্রিক্ট কোর্ট। আজকে আমার 2টো ম্যাটার লিস্টেড আছে। আমার একটা হেয়ার সিরাম বানিয়েছি। ও মা, আদর করে কি ছিল দিলাম তাকে গালে, গালে ডাইরেক্ট ডাইরেক্ট গোটা ভর্তি। ঠিক আছে,
দুধ খেয়েছি, হবে না? এগাল না, আমি তোমার ছোট্ট বাচ্চা না। হ্যাঁ বলে ইস, ও কিছু করার নেই, আমি মাকে চটকাবো, একদম জড়িয়ে জাপটে ধরে। ভাইকেও চটকাই আমি, আমাকে এরা কেউ চটকায় না, এরা বিশ্বাসী না এরম ভালোবাসে, এরম হিংস্র টাইপের ভালোবাসে, আমি বিশ্বাসী। চলো বেরোনো যাক, গাড়িটা বেসমেন্টে আছে। বাবা, মাঝকে মনে হচ্ছে একটু ড্রাইভার থাকলে ভালো হতো, বুঝলে, একটু আরাম করে যেতে পারতাম। দেরি করছি? না দেরি করছি, ভাই বলে দিয়েছে, এবার বেরোনো যাক। চলো, দেখা হচ্ছে রাস্তায়। বর্ষাকাল মানে আষাঢ় শ্রাবণ, শ্রাবণ মাস আসতে চলেছে, আর মা যমুনার রূপ দেখো, একেবারে টই টুম্বর ভরপুর, সাথে আকাশে প্রচুর মেঘ আছে। চলে এলাম কোর্টে, সাকেত কোর্টে এসছি। বেসমেন্টে পার্ক করে আগে চুলটা বেঁধে নিচ্ছি। এত বৃষ্টি পড়ছে কিন্তু হিউমিডিটি কম হচ্ছে না, দরদর করে ঘামছি। আর আমাদের উকিলদের তো ব্যান্ড পড়তেই হয়, অবশ্য কর্পোরেট উকিলদের পড়ার দরকার পড়ে না, কেননা কোর্টে অ্যাপিয়ার হলে তখনই ব্যান্ড পড়তে হয়। আর্বিট্রেশনও পড়ার দরকার হয় না। আমি প্রচুর আর্বিট্রেশনও করি, কিন্তু ওই আমার মেইন ফর্টে হচ্ছে ক্রিমিনাল আর ম্যাট্রিমোনিয়াল ল, তাই জন্য কোর্ট রোজই থাকে, প্রায় এক আধ দিন থাকে না। এই যে ব্যান্ড পরা হয়ে গেল, এখন কালো কোট পরার পালা। উকিলের আইডেন্টিটি হচ্ছে ব্যান্ড আর কোট। কোটটা হচ্ছে ইউনিভার্সাল, সব ধরনের উকিলই কোট পরে, লিটিগেশন উকিলরা ব্যান্ড পরে। আর এই যে ফ্যামিলি কোর্টে কি ভিড় দেখো, কেননা যেহেতু পার্টিসরাও আসে। আজকে আমার 4th ফ্লোরে ম্যাটার আছে, আর এইখান থেকে বাইরের ভিউটা জাস্ট জমজমাট। ওই দেখো শস্য শ্যামলা সবুজ চতুর্দিকে, আর কি ম্যাটার করে নেই। কোর্টের সব ম্যাটার করে এখন অফিস যাচ্ছি, পৌঁছে গেছি সিআর পার্ক। তার জন্যই ক্যামেরাটা অন করলাম, কারণ এটা একটা বাইলেন, তো মেন রাস্তায় এসব না করাই ভালো। তো এই যে रंजीत सिंह इज बैक। रंजीत कैसा था दर्शन माता का? एकदम मस्त मस्त। प्रसाद लाए हो जो कि घर पे है? क्या ना रंजीत सकाल 7 बजे आए हो ना दिल्ली? हाँ, 7টার সময় দিল্লি এসছে, 10টা কি 10:30। तुम लेट थे आज कोर्ट के लिए? नहीं, मैं पहुंच गया था, सर ने चाबी मांग ली थी ना। আরে আমার বিজনেস পার্টনারের কথা আর বলে লাভ নেই, চাবি বাড়িতে রেখে অফিসে এসছে। আমি তো কোর্টে গেছি, আমাকেও বলেনি। তো তারপর রঞ্জিত আবার কুরিয়ার করলো চাবি ডেলিভারি অ্যাপস দিয়ে, পোর্টার অ্যাপস দিয়ে। তো তারপরে কোর্টে এসছে, বাট যতক্ষণে এসছে ম্যাটার তখন মানে আসেনিও, তারপরে হয়েছে ম্যাটার। আজ সোমবার, আজ পয়লা সোমবার है ना सावन का। তো এখানে একটা ছোট্ট মন্দির আছে, এই মন্দিরই আমার মা বজরংবলীর জন্মদিনের দিন, জন্মোৎসবের দিন পুজো দিয়েছিল মা আর ভাই। তো যেটা বলছিলাম, আজকে কোর্টে দুটো ম্যাটার, এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড স্ট্রেঞ্জ। তো আমি দুটো ম্যাটারের মধ্যে একটা ম্যাটার তোমাদের সাথে আজকে শেয়ার করব, আরেকটা ম্যাটার অন্য কোনো দিন বলবো। একটা ম্যাটার যেটা শেয়ার করবো, মানে আমার নিজেরই এত মানে উইয়ার্ড লাগছিল যে এটা মানে এরকম পরিস্থিতি কেন আসে, মানুষ জীবনটাকে সুন্দর করে ব্যালেন্স করতে কেন পারে না, কার দোষ কার কি সেটা তো বোঝা খুব ডিফিকাল্ট। কেননা শুধু যাদের সাথে জিনিসটা হচ্ছে তারাই সেই সত্যিটা জানে। এবার কি বলবো, মানে জজ সাহেবও এটা একই কথা বলছেন যে আমি জানি না কে সত্যি বলছো কে মিথ্যে বলছো, জানে হচ্ছে পার্টিসরা। ঠিকই বলেছেন উনি, কিন্তু এরকম পরিস্থিতিও আসে জীবনে, কেন আসবে? আমার বক্তব্য হচ্ছে যে জীবনটাকে তো সুন্দর করে বাঁচার জন্য ভগবানের জীবনটা দিয়েছে, একটু কম্প্রোমাইজ, একটু নিজের রাইট সব মিলেমিশে হওয়া উচিত না? কেউ যদি বলে আমি সারা জীবন কম্প্রোমাইজ করব, যেটা আমার মা করেছে, সেটা যেরকম ভুল। আবার কেউ যদি বলে আমি সারা জীবন আমি ঠিক সেটাই প্রমাণ করব, সেটাও কিন্তু ভুল, তাই না? তো সেই হিসেবে মিলিয়ে মিশে হওয়া উচিত। তো অফিসে যাই, অফিসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। रंजीत, सब कुशल मंगल? शाबाश। ঘড়িতে এখন বাজে 4:30। তোমাদেরকে বললাম অফিসে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, একজনের পর একজন লোক এসেই যাচ্ছে। এখনো পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, ওই দুটো বিস্কিট আর 1 কাপ গরম করা ঠান্ডা কফি খেয়ে আছি। এত খিদে পেয়েছে এখন আমার মারাত্মক খিদে পেয়েছে। আর রঞ্জিতও বারবার আসছে যাচ্ছে, ব্যাংক যাচ্ছে, ওই ফর্মালিটিস প্রসিজার্স। আর এই হচ্ছে গল্প। তো তোমাদেরকে কোর্টের যে গল্পটা বলবো সেটা তো বলবো, গল্প না,
আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। কারোর জীবনের ওটা বাস্তব বাস্তব ঘটনা থেকেই তো আমি মানে আমার পেশাটা তো বাস্তবকে নিয়েই না, তো ওটা শেয়ার করছি কিছুক্ষণে। এখন পাশের রুমে মিটিং চলছে, কিন্তু তার আগে আমার একটু তরকারি এনেছি, তো ওইটাই গরম করে খাবো। তো যাই গিয়ে গরম করে আনি। আমার জীবনের প্রথম মাইক্রোওয়েভ হচ্ছে এটা। যখন সরস্বতী পুজো হয়েছিল তখন নিয়েছিলাম, তার কিছুদিন আগে কফি মেশিনটা নিয়েছিলাম। এই যে গরম করে নিয়ে এসে গেছি, ওই ডগা দিয়ে তারপরে মুসুর ডালের বড়া দিয়ে যে মা তরকারিটা বানিয়েছিল। মেয়ে ঝাল খেতে ভালোবাসে বলে দেখো লঙ্কা কুচি করেও মা দিয়েছে। তো এখন ল্যাপটপে কিছু দেখতে দেখতে খেয়ে নেবো। 4:30 সময় আমি কি করছি না, লাঞ্চ খাচ্ছি। ওয়েলকাম টু লিটিগেশন লাইফ। আজকে তো একটা ব্যস্ততম দিন। ওই দেখো রোহিতদা আর তুষার একটা কমার্শিয়াল আর্বিট্রেশন ম্যাটারে ব্রেন স্টর্মিং করছে। একদম সব উকিলরা ব্যস্ত। এখানে রঞ্জিতকে ফাইলিং প্রসিজার বোঝানো হচ্ছে। রাত বাজে 9টা, এখনো ক্লায়েন্ট অফিসে বসে আছে। এখন অ্যাকচুয়ালি একটা বন্ধু বসে আছে তুষারের। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য আমাদের এক বাটি তরকারি দেখিয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো ভাই এসছে, বাইরে বৃষ্টিও পড়ছে। আমার ভাই আমার জন্য কি এনেছে জানো? এই যে আলুর চপ, পাশেরই একটা দোকান থেকে, সিয়ার পার্কের ওখান থেকে এনেছে। পুরো ভরপুর, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর কোথায় খাচ্ছি দেখো, লিটারেলি ভাড়ার ঘরে। এটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এবার খেয়ে দেখা যাক। ভালো খেতে, ঠান্ডা হয়ে গেছে বাট ভালো, একদম চুপচুপে তেলে ভাজা। আজ অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় 9:40 হয়ে গেছে। আমাকে আবার আজকে পেট্রোলও ভরাতে হবে। বর্ষা ভেজা রাত, সন্ধেবেলা বৃষ্টি হয়েছে, আর কি করা যাবে, পেট্রোল ভরাতে চলে এসেছি। আর ওই যে পেট্রোল ভরতে দিয়েছে নজলটা গাড়ির ভেতরে। হুহু করে যখন মিটারটা বাড়ে, তার সাথে টাকাটা, আমার প্রাণটাও হুহু করে মনে হয় শরীর থেকে বেরিয়ে যাবে। জল, হাওয়া, পেট্রোল, এই তিনটে হচ্ছে জীবন বাঁচার জন্য একেবারে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট। এবার বাড়ির রাস্তায় এই ঝিকিমিকি আলোর মাঝখান দিয়ে হুহু করে চালিয়ে চলে যাব। স্পিড সুন্দর কিন্তু ভয়ঙ্কর। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, বাড়িতে এসছি ওই 11:15-20 হবে। এখন কটা বাজে জানো? এই দেখো 11:15। আজকে আর গায়ে শক্তি নেই, কোনো রকমের এনার্জি বেঁচে নেই। এত বক 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 করতে হয়েছে, এত ক্লায়েন্ট এসছে, তারপর কিছু কলিগসরাও এসছিল, কিছু জুনিয়র কলিগসও এসেছিলো, তারপর তুষারের কলেজের জুনিয়রও এসেছিলো, রোহিতদারও 2টো ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হয়েছে, আমাকে ক্রিমিনাল ম্যাটার ছিল। আমি আর এনার্জি পাচ্ছি না। বাড়িতে এসে তো কিছুক্ষণ বসেছিলাম, মানে আজকে তোমরা হয়তো আমার গলার আওয়াজ দেখে বুঝতে পারছো বা চেহারা দেখে বুঝতে পারছো যে সত্যি আর এনার্জি নেই। আর মা তো এখানে ভাত বানিয়েও নিয়েছে, সার্ভ করছে, কিন্তু আমি যে খাবো সেই এনার্জিটুকুও পাচ্ছি না। আর তারপর তোমাদেরকে বলেছিলাম না আজকে আমার কোর্টের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, ওটাও আছে শেয়ার করা হলো না। কিন্তু না, খেয়ে নেই, এনার্জি করি, তারপরে নিশ্চয়ই শেয়ার করব। মাকেও বলেছি, তাই না মাম্মা? মাও জানে না কি শেয়ার করবো। মাকে বলছি তোমার কাছে একটা গল্প বলবো, ব্যাস। তখন থেকে বলছি কি গল্প, আমাকে বল, আগে থেকে বল, একটু বল, সেটা বল। আমি মাকেও বলি, নাহলে মা সারপ্রাইজ হবে কি করে। কত ধরনের মানুষের সাথে আমরা সম্পর্ক মানে দেখা হয়, সবার জীবন থেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স আমরা শিখতে পারি। তো এইটাও তো একটা লাইফ না, মানে এইটাই লাইফ হচ্ছে আসল এক্সপিরিয়েন্স শেয়ার করার। আর মা কারোর জন্য ওয়েট করছে না, মা মায়ের ডিউটি করে যাচ্ছে। মা বানিয়েছে পাতলা করে চিকেনের ঝোল, আর সাথে ভাত, স্যালাড আছে। মা মায়ের চিকেনটা ঝোলটা কতক্ষণ আমাদের প্লেটে দেবে, সেটাই হচ্ছে মায়ের একমাত্র কাজ এখন। এরকম সুন্দর ভাণ্ডতে করে মা ভাত বেড়ে দিয়েছে। প্লেটে আছে সাদা ভাত, লেবু, গন্ধরাজ লেবু, আর অল্প একটু নুন। এইবার প্লেটে পড়ছে গরম গরম চিকেনের ঝোল, একটু বড় বড় সাইজের আলু দিয়ে। আহা, একেবারে অমৃত, তাই না মাম্মা? আর ওখান থেকে একটা লঙ্কা নিয়ে নেবো, ব্যাস। আরও এই যে স্যালাড, একটু ভিনিগার দেওয়া আছে, এটা মাখতে হবে খালি। এই হচ্ছে আজকের ডিনারের গল্প। একদম এসে পড়েছি দিনের শেষে, বাজে 12:15, মানে টেকনিক্যালি এখন মঙ্গলবার হয়ে গেছে। তা আমি এই ডিনার শেষ করে বসলাম তোমাদের সাথে একটা গল্প করব আর আমার নিজের ল্যাক্সেটিভটা নিয়ে। এটা তো খেতেই হবে, তাহলেই আমার ডাইজেস্টিভ ট্র্যাকটা একদম পারফেক্টলি কাজ করবে। ঠিক হ্যাঁ, তো যে গল্পটা তোমাদের বলছিলাম,
আজকে তোমরা তো দেখলেই আমি গেছিলাম সাকেতের ফ্যামিলি কোর্টে। তো আমার না জেনারেলি অভ্যাস হচ্ছে কোর্টের ভেতরে বসে থাকা। নানা ধরনের ম্যাটার হয়, অনেক ভালো ভালো কাউন্সিলের আর্গুমেন্ট হয়, অনেকের বাজে আর্গুমেন্টও হয়, সব কিছু থেকেই শেখা যায়। অনেক সিনিয়র কাউন্সিলর অনেক সময় আসেন, ওনাদের কোর্ট ক্রাফটিং, কোর্ট আর্গুমেন্ট স্টাইলও অনেক কিছু শেখার থাকে। তো আজকে মানুষের বিচিত্রময় জীবনের ঘটনা একটা তোমাদের সামনে শেয়ার করব। ম্যাটার কল হয়েছে, আমি ম্যাটারের নাম তো অবভিয়াসলি নেব না, এক্স ভার্সেস মেজর ওয়াই, ঠিক আছে, এরকম নাম কল আউট হয়েছে, ম্যাটার কল আউট হয়েছে। তো মেজর বলাতে আমার কান অটোমেটিক্যালি একটু খাড়া হয়ে গেছে। আমি বলছি মেজর মানে আর্মি মেজর কিনা। মাকেও বলেছিলাম গল্পটা বলবো, মা এখান থেকে শুনছে। শুনছো কি? ও এসছে মায়ের তরফ থেকে। তো ঠিক আছে। আর আমি দেখেছিলাম কোর্টে ঢুকেই একদম লাস্ট বেঞ্চে একজন ভদ্রলোক নীল শার্ট আর সুন্দর নীল টাই পরে বসে আছেন। মানে দেখে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার বা অফিসার, স্টেট গভর্নমেন্ট অফিসার বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার মনে হচ্ছিল। এবার উনি এসেছেন, বিপক্ষের সাইডে দাঁড়িয়েছেন, আর উকিলরা তো দাঁড়িয়েছেনই। আর যে পক্ষ ফাইল করেছে সেখানে দেখছি একজন বয়স্কা ভদ্রলোক, ভদ্রমহিলা আর একজন মধ্যবয়সী মেয়ে। ঠিক আছে মা? তো এরপর ম্যাটারটা যেরম যেরম প্রসিড করতে লাগলো তখন বুঝলাম যে এটা একটা মেনটেনেন্স কেস। বয়স্ক ভদ্রলোক এবং বয়স্কা ভদ্রমহিলা কেস ঢেলেছেন। ওনারা হচ্ছে বাবা মা, আর ওনাদের ছেলে হচ্ছে অপোজিটে বিপক্ষতে দাঁড়িয়ে আছে, এবং উনি প্রেজেন্টলি কর্মরত ইন্ডিয়ান আর্মির এভিয়েশন উইং এর সাথে, পোস্টেড দিল্লিরই আশেপাশে, দিল্লিতে না, দিল্লির আশেপাশে স্টেটে। এক্স্যাক্ট কোন স্টেটে আমি সেটাও বলছি না, কেননা এগুলো তো পার্সোনাল ইনফরমেশন, ডাইভালজ করা উচিত না। তো আর যিনি মা বাবা, যে মানে মেজরের যিনি মা বাবা, ওনার সাথে যে আরেকজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, উনি হচ্ছেন মেয়ে, মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলার মেয়ে, মানে বিপক্ষের মেজর যিনি, তা ওনার বোন বা দিদি হবে। তো এবারে ওনারা 3 ভাই বোন। সবচেয়ে বড় হচ্ছে যিনি মেজর, যার বিরুদ্ধে মামলা ফাইল হয়েছে, আর ছোট ছেলে আর একজন মেয়ে। মেয়ে বড় না ছোট সেটা আমি ঠিক বুঝতে পারিনি। এবারে ছেলে, উনি এত ভালো কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, উনি ছুটি নিয়ে আসতে হয়েছে এখানে, কেননা মেনটেনেন্স কেস ফাইল করেছেন বাবা মা। দেখো, বাবা মা ইচ্ছে করে করতে যায়নি, যেটা বুঝতে পারলাম, কেননা জাজও এটার ব্যাপারে বারবার জিজ্ঞেস করছেন কি ব্যাপার। ভদ্রলোকের মানে যিনি মেজর, ওনার সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে 2020 কোভিডে। এবারে তখন উনি, ওনার ওয়াইফ আর ওনার যে সন্তান হয়েছে দিল্লিতে হয়েছে। ওনার বক্তব্য, সন্তানের জন্মের 1 মাস পরেই নাকি ওনার স্ত্রীকে বাড়ি থেকে মানে বাজে ব্যবহার করে বার করে দিয়েছেন, আর আগেও নাকি এসব ব্যবহার করতো। এটা ওনার শোনা কথা, ঠিক আছে। এবং কেস মানে মেজরের যিনি ওয়াইফ, মানে ওনাদের পুত্রবধূ বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোকের, ও কেস করেছে ইনসিডেন্টের 2 বছর পর। এত বছর পর 498-এ কেস করেছে, এবং ওটাতে ইনভেস্টিগেশন হয়েছে, ওটাতে চার্জশিট ফাইল হয়েছে। চার্জশিট তো হয়ই, সমস্ত কেসেই রুটিন ম্যানারলি ফাইল হয়। খুব কম কেসই আমি দেখেছি 498-এ যেখানে চার্জশিট ফাইল হয়নি বলেছে যে কেস ক্লোজ। সেটা হয় না, কেননা ভিকটিমের বয়ানের বেসিসেই তো কেস হয়। তো ওই ম্যাটারটা কোর্টে গেছে, এখন মিডিয়েশন চলছে ওখানে। তো বোঝা যাচ্ছে বাবা মা এটাতে হয়তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, ভদ্রলোকের বাবা মা, এবং ওনারাও পাল্টা কেস করেছেন ছেলের অ্যাগেনস্টে ফর মেনটেনেন্স। এবারে যিনি ভদ্রলোক বাবা, যিনি, উনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, গ্রেড 1 অফিসার না, কিন্তু উনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশন পাচ্ছেন। এদিকে ছেলে বলছে আমার হাতে টাকা থাকে না মাসের শেষে, আমি একটা ফ্ল্যাট লোন নিয়েছি, একটা কার লোন নিয়েছি। যিনি জাজ ছিলেন, উনি ভদ্রমহিলা জাজ ছিলেন আজকের ফ্যামিলি কোর্টে, উনি সব কিছু শুনলেন ওপর। মানে দেখো, একটা আর্গুমেন্ট ফুল ফ্লেজেড শুনতে তো অনেকটা টাইম লাগে, তো উনি কেসের একটা বার্ডস আই ভিউ দুপক্ষকেই শুনলেন, সাথে আমিও শুনলাম। উনি একটা দারুণ কথা বলেছেন। উনি বললেন, আপনার বউয়ের যদি এরকম অ্যাবিউজ হয়েছিলই, তাহলে যখন হয়েছে ঠিক তার পরেই কেন বলেনি? 2 বছর ওয়েট করার কি দরকার ছিল আপনাকে বলার জন্যে? হ্যাঁ, উনিও জানতে পারছেন নাকি 2 বছর পর। এবার তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কি চোখে দেখেছেন? বলছে না, আমি দেখিনি।
তো ছেলে বলছে আমি মা বাবার কাছে গেছিলাম, আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। বাবা মা বলছে না, এটা কখনো হয়নি, ও এসে আমাদেরকে প্রাণের হুমকি দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে। তখন জজ সাহেবা ম্যাডাম বললেন যে দেখুন, কি সত্যি কি মিথ্যে আমি তো জানি না, ওই সিচুয়েশনে আমি ছিলাম না, আপনারাই জানবেন, আর আপনাদের সবাইকে জবাব দিতে হবে, যে কথাটা ঠিক। তারপর উনি বললেন যে মানে যিনি মা আর কি, মেজরের যিনি মা, উনি কেঁদে ফেলেছেন। উনি বলছেন ম্যাডাম আমি কিচ্ছু চাই না, আমি আমার ছেলের থেকে টাকা পয়সাও চাই না, আমরা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছি আমার ছেলের ব্যবহারে, পুত্রবধূর ব্যবহারে। বউ তো, হিন্দিতে বলেছেন, বউ তো পরের ঘরের মেয়ে, ঠিক আছে আমাদের সাথে বাজে ব্যবহার করলো, এটাও কিন্তু ভুল, মেয়েটাকেও যদি একটু ভালো, কি হয়েছে বলাটা খুব ডিফিকাল্ট। তো বলছে আমাদের ছেলে আমাদের ব্যাপারে খোঁজ নেয় না। কোভিডে পুরো টাইম চলাকালীনই উনি তখন ইস্টার্ন বেল্টে পোস্টেড ছিলেন, একবারও ফোন করেনি। বলছে ফোন কেন করনি? ছেলে বলছে যে আমি টাইম পাইনি, কোভিড, এই সেই। সবশেষে মা বলছে যে আমার ছেলে যদি আমার কাছে একবার ক্ষমা চেয়ে নেয়, আমি কেস উইথড্র করে নেবো, আমার কোনো ইচ্ছে নেই কেস করার, আমারই তো সন্তান। তখন জজ সাহেব একটা কথা বললেন যে আপনি ক্ষমা কেন চাইছেন না, বাবা মার কাছে তো আপনি ক্ষমা চাইতেই পারেন। তখন মেজর যিনি ভদ্রলোক উনি বলছেন আমি ক্ষমা চাইতেই পারি, কিন্তু যে কাজ আমি করিনি তার জন্য আমি ক্ষমা চাইবো না। ওনার জায়গা তো উনি ঠিক। তখন জজ সাহেব বললেন যে দেখুন, বাবা মার কাছে ক্ষমা চাইলে আপনিও ছোট হবেন না, আর বাবা মা যদি আপনাকে আশীর্বাদ করে তাহলে বাবা মাও সে আশীর্বাদ দেওয়ার জন্য বড় হবেন না। এই যে কথাটা, এই কথাটা কতটা রেটের, যে মানে সত্যি কথা। একটা পৃথিবীতে একটা সন্তানকে নিয়ে একটা আশার স্বরূপ দেখে, যে নতুন জীবন, নতুন নতুন প্রাণ এই পৃথিবীতে এলো, কত ভালোবাসা, কত যত্ন। সিমিলারলি যখন সে প্রাপ্তবয়স্ক হয়, বাড়িতে বিয়ে করে, বউ আসে, তখন ওয়াইফেরও তো উচিত বাবা মা, শ্বশুর শাশুড়িকে ভালোভাবে দেখার। যদি একান্তই এতটা বেশি মনোমালিন্য হয়, কোর্ট অবধি যখন পৌঁছে যায় ব্যাপারটা, তখন মানে একটু খটোমটোই হয়ে যায়। হ্যাঁ আমি এই কাজই করি, এইটাই আমার রুটি রোজি, কিন্তু যখন সূক্ষ্মভাবে দেখছি যে একটা বাবা মাকে কোর্টের দ্বারস্থ হচ্ছে মেনটেনেন্সের জন্যে, কেননা ছেলের এত মোটা টাকার মাইনের সত্ত্বেও ছেলে বাবা মাকে দেখছে না, তখন কোথাও গিয়ে মনে হয় যে আমরা কি সত্যি একটা সভ্য সমাজে, সুস্থ সমাজে বাস করি? যাই না, আমার মানে আমি কাউকেই ঠিক বলতে পারছি না, কাউকেই ভুল বলতে পারছি না, কারণ এই কথাটা ঠিক কি হয়েছে আসলে সেটা বলা খুব মুশকিল। যাদের সাথে হয়েছে সে বলছে এটা না, অন্যজন বলছে এটা না ওটা। যাই হোক, শুভ বুদ্ধির যেন উদয় হোক, সবাই যেন ভালোভাবে সুস্থভাবে থাকে, এইটাই তো আমরা কাম্য করতে পারি, তাই না বলো? তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।